সচিন, লজ্জা পাচ্ছিস কেন? খানা সব আমাদেরই, মজা করে খা, মজা করে খা। তুই তো আমাদের বন্ধু, খা। আমি বাড়ি যেতে চাই। মা বাবার কথা খুব মনে পড়ছে। এখানে মুম্বাইতে আমার ভালো লাগছে না। ইন্সপেক্টর সাহেব, আমার ছেলের কোনো খোঁজ পেলেন? রমেশবাবু, দিল্লির প্রত্যেকটা পুলিশ স্টেশনে আপনার বাচ্চার ছবি পাঠিয়ে দিয়েছি। দিল্লির সব রেলওয়ে স্টেশন আর বাস ডিপোতে ওর পোস্টার লাগানো হয়েছে। কিছু একটা খবর তো ঠিকই আসবে। 2 দিন হয়ে গেল ইন্সপেক্টর সাহেব, আমাদের অবস্থা খুবই খারাপ। আমি বুঝতে পারছি, একটু ধৈর্য ধরুন। দেখুন, আমাদের 1.5 কোটি মানুষের শহর, তার উপরে সচিন তো এখনো বাচ্চা। খুঁজতে আমাদের সময় তো লাগবেই। আমাদের সেই জন্যই বেশি চিন্তা হচ্ছে সাহেব, ও বাচ্চা বলেই। জানি না কি অবস্থায় আছে, কার সাথে আছে। বাড়ির স্মৃতি খুব ডেঞ্জারাস হয় ভাই। তাড়াতাড়ি চিকিৎসা না করালে ছেলেটা পাল্টি খেয়ে যেতে পারে। একে না মিষ্টি কথায় ভোলাতে হবে। এ যদি একটু ট্যাঁ করেছে না, আমাদের সব প্ল্যান চৌপাট হয়ে যাবে। শালাকে আমাদের ঝুপড়িতে নিয়ে যাই। ওর তো মুম্বাইয়ের কোনো এবিসিডিও জানা নেই, আর ওখান থেকে পালানোর কোনো চান্সও থাকবে না, বুঝলি? কিন্তু তার আগে না এর সাথে একটু নেট প্র্যাকটিস করে নি। চল তাহলে। কি বলিস? চল ভাই সচিন, আমরা না ভাবছিলাম যে তোর না এবার বাড়ি চলে যাওয়া উচিত। তোর তো বাড়ির কথা মনে পড়ছেই, কিন্তু তোর টিকিটের টাকা আমাদের কাছে নেই। কিন্তু তোর বাবা তো তোকে টাকা দিতে পারেন, বাবা তোকে এসে নিয়েও যেতে পারেন, তাই না? হ্যাঁ, একদম তাই। তো তোর তোর বাবার মোবাইল নাম্বার মনে আছে? 878787। হ্যালো, রমেশ সিং। আপনি কে? আমি কে? গুলিমার। কালকের মধ্যে যদি 10 লাখ টাকা না পাই, আমরা তো সচিনকে ঢুকে দেবো। কি? 6টা গুলি ওর খুলিতে ঢুকিয়ে দেবো। এরকম বলবেন না। হ্যাঁ, তাহলে যেটা বলছি সেটা কর। কালকের মধ্যে 10 লাখ টাকার ব্যবস্থা কর। তারপর সন্ধ্যাবেলা ফোন করে বলবো যে টাকা কবে আর কোথায় দিতে হবে। আমার ছেলে কোথায় আছে? তোর থেকে 1400 কিলোমিটার দূরে, মুম্বাইতে। হে ভগবান, আমার ছেলের সাথে এক্ষুনি কথা বলার, এক্ষুনি। আগে টাকা দেখা। আর যদি একটু সেনাবাজি করেছিস না, তাহলে তো সচিনের কানে গোড়ায় ধাঁয় ধাঁয় ধাঁয়, বুঝলি? হ্যালো হ্যালো, কি বললো আমার বাবা? আমায় নিতে আসবে তো? তোকে নিতে আসবে না তো কি আমাকে নিতে আসবে? বাবা খুব রেগে আছে না আমার উপর? হ্যাঁ, রাগ তো করেছিলেন, খুব রেগেছিলেন। তোর সাথে কথাও বলতে চাইছিলেন না। সে তো আমি বললাম যে তুই ওনাকে খুব ভালোবাসিস ইত্যাদি ইত্যাদি। উনি যখন কালকে আসবেন না, তখন ওনার পায়ে ধরে ক্ষমা চেয়ে নিস। দেখবি উনি তোকে একেবারে গলায় জড়িয়ে ধরবেন। এই বাপ্পাটা সেটিং করে দিলাম আমি। আরে তোকে এত হ্যান্ডসাম দেখতে, তাহলে মুখটা এরকম গোমরা করে রেখেছিস কেন? হ্যাঁ, চল আমাদের সাথে আমাদের বাড়িতে চল। চল আয়। চল চল চলায় চলে। দিল্লিতে বসবাসকারী 15 বছরের সচিন এটাও জানতো না যে ওকে অপহরণ করা হয়েছে। কৈশোর বয়সের প্রথম কয়েক বছর খুবই কনফিউশন হয়ে থাকে। এটা বুঝতে সমস্যা হয় যে কে আপনার বন্ধু আর কে আপনার ক্ষতি করতে পারে। কিন্তু প্রায়শই এই বয়সে বাবা মায়ের সঙ্গে একটা অদ্ভুত টানাপোড়েনের সম্পর্ক থাকে, কারণ সেই বয়সে ওনারা হ্যাঁর থেকে বেশি না বলেন। সচিনের ওর বাড়ির লোকের কথা মনে পড়ছিল, আর ওদিকে দিল্লিতে সচিনের বাবা তাকে ছাড়া জলহীন মাছের মতো ছটফট করছিলেন। তাহলে এমন কি ঘটেছিল বাবা ছেলের মধ্যে, যার জন্য সচিন নিজের বাড়ি ছেড়ে, দিল্লি ছেড়ে মুম্বাই চলে আসে? সচিন, সচিন, তুই তো এবার গেলি। শুনতে পেলি না তুই?
স্কুলের ফিস কি কাছে বলে? লজ্জা করে না তোর? বাবা আজকে স্কুলে হাফ ডে ছিল, আমি বাঙ্ক করিনি। মারবো এক থাপ্পড়। এখানে বেড়াতে আসেনি আমি। তোর স্কুল থেকে আমার কাছে টিচারের ফোন এসেছিল। একটা মিথ্যেবাদী 7-7টা রিমার কাছে তোর এই ক্যালেন্ডারে, আর এগুলোর মধ্যে আমার সাইন রয়েছে। এর একটাও তুই আমায় দেখাসনি কেন? আর এটা লিভ নোট, এটাতে 2 দিনের ছুটি চাওয়া হয়েছে। এর ওপরেও আমার সই রয়েছে, যেটা আমি কোনোদিন লিখিও নি। প্রতারণা। তুই কি ভেবে এটা করেছিস সচিন? আরে চুপ করে আছিস কেন? আমার মাথা কিন্তু গরম হচ্ছে সচিন। এই রকম যদি চুপ করে থাকিস তাহলে তোর মুখ ভেঙে দেবো। দেখো, ওকে মেরো না। কেন মারবো না? ওকে যদি আগে থেকে মারতাম না, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। ক্রিমিনাল কোথাকার। ও তো বাচ্চা ছেলে, আর বাচ্চারাই বদমাইশি করে। এইসব ক্রিমিনাল বলো না আমার ছেলেকে। আরে আমার বলাতে কিচ্ছু হবে না, আর তোমার এই অন্ধের মতো ভালোবাসাতেও কিচ্ছু হবে না। আরে ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে, আর ওর প্রতারণা সাক্ষী হলো এই ক্যালেন্ডার। বাবা প্লিজ বাবা, তুমি শান্ত হও। সচিনের সাথে আমি কথা বলছি, তুমি বসো। বাবা তুমি টেনশন করো না প্লিজ, অহেতুক তোমার বিপিটা বেড়ে যাবে। তুমি খেয়ে নাও, তোমায় তো ফ্যাক্টরিতে যেতে হবে তাই না? নিশা দিদি আর আমি ওকে বুঝিয়ে বলবো, এরকম ও আর কখনো করবে না। বাবা তো আমাকে দেখতেই পায় না, শুধু আমার পড়াশোনাটাই দেখতে পায়। স্কুলের পড়া, এটার ক্লাস ওটার ক্লাস, আর তার পরেও দিনরাত একই কথা, সচিন পড়তে বসো। সচিন, সামনের বছর তুই মাধ্যমিক দিবি না? হ্যাঁ সে তো সামনের বছর, এখন থেকে টর্চার কেন? তার উপরে ক্রিমিনাল বলে আমায়। ক্রিকেট খেলাটা কি ক্রাইম? ক্রাইম এটা? সচিন, ক্রিকেট খেলাটা কোনো ক্রাইম না, কিন্তু খেলার সময় তো খেলা উচিত, তাই বলে এইভাবে স্কুল বাঙ্ক করে? তুই তো জানিস যে সেদিন বাবা তোর উপরে কত রেগে গেছিল। আর তুই যে বাবা সাইন নকল করেছিস, সেটা খুব অন্যায় সচিন। সেটা ভীষণ ভীষণ সিরিয়াস ব্যাপার। আর আমার লাইফের যে 12টা বাজছে সেটা সিরিয়াস ব্যাপার নয়। নিশা দিদি, কীর্তি দিদি, আমি 70% তো পাই তাই না? আর কত পড়বো? অত পারি না আমি। আরে বোর হয়ে যাই, দম বন্ধ হয়ে আসে আমার, বাড়িতে স্কুলেতে। ওই এত ড্রামা করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমরাও স্কুল পাশ করেছি, আর এরকম কয়েকশো বাচ্চা আছে যাদের ভাগ্যে স্কুলে যাওয়াটাও জোটে না। হ্যাঁ, শুধু এই কথাটা বলেই আমায় চুপ করিয়ে দাও। নিজের দোষ তো কেউই দেখতে পায় না। এখন স্কুলের টিচারদেরই দেখো, হাঁচি কি কেউ আটকাতে পারে? পারে না তো। হাঁচি দিলেও ক্যালেন্ডারে রিমার্ক করে দেয়। আর আমাদের বাবা, আমি 6টার বদলে 5টাতে উঠে যদি ক্রিকেট প্র্যাকটিস করি, তাহলে বলবে না অঙ্ক করো, সকালবেলার টাইমটা ভালো হয়। বাচ্চাদের মতো কে বিহেভ করছে দিদি? দেখ সচিন, তুই যাই বল, অন্যায় তো তুই করেছিস তাই না? আর এমনিতেও সরি বললে কেউ ছোট হয়ে যায় না। আর বাবাও তোকে খুব ভালোবাসে। বাবারে দিদি, বাবার ভালোবাসা যদি হিটলারের মতো হয়, তাহলে ওনার শত্রুতা খুব ডেঞ্জারাস হবে। পাগল। আজকে টোটাল 6টা কনসাইনমেন্ট যাচ্ছে। অর্ডারটা আজকে ছিল মিশ্রবাবু। হ্যাঁ, কিন্তু এই দুটো আজকে যাচ্ছে না। না 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 মিশ্রবাবু, এরকম করবেন না। দেখুন, দুবার ট্রান্সপোর্টের খরচ কে দেবে? আপনি 8টা কনসাইনমেন্ট আজই পাঠিয়ে দিন। হ্যাঁ, আজ হোক বা কাল, তাতে কিছু যায় আসে না। ঠিক আছে, আপনি যেটা ভালো বুঝবেন। ঠিক আছে। রমেশ বাবু, একটা কথা জিজ্ঞাসা করব? বলুন। কোনো রকম দুশ্চিন্তা নেই তো? আজকালকার বাড়ন্ত বাচ্চাদের ঠিক ভুলের শিক্ষা দেওয়া কতটা কঠিন, ওদের সামনে নিজের কথা কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। ব্যাস, যুগ পাল্টে গেছে, এটা আমি মানছি, কিন্তু আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি। যে বিষয়টা ঠিক, যে বিষয়টা ঠিক ছিল সেটা তো ঠিকই রয়ে যাবে তাই না? আর যেটা ভুল সেটা তো ভুলই থাকবে। এরকমটা আপনি আর আমি ভাবি, কিন্তু আজকালকার বাচ্চাদের জীবন রকেটের মতন ছুটে বেড়ায়। এখন আমার নাতিকেই দেখুন না, শুধুমাত্র 9 বছরের, কিন্তু একেবারে জেদ করে বসে আছে পিএসপি চাই বলে। সেটা আবার কি? বলতে গেলে ওটা একটা জাপানি খেলা, কিন্তু আমার মতে ওটা একটা ডাকাত, যারা আমাদের লুট করে কাঙাল বানিয়ে দিয়ে যাবে। কোনো জুয়া টুয়ার ব্যাপার নাকি? আরে না না রমেশ বাবু, সেরকম কোনো ব্যাপারই না। আসলে টুং করে বাটন টিপে বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মূর্তির মতন একই জায়গায় বসে থাকে, চিন্তা করার মতন কিছু না। আমি ডাকাত ওটার দামটা দেখে বলেছিলাম। আমার ছেলের আর আমার দুজনের মাইনে যদি জুড়ে দেওয়া হয়, তবুও 1000-2000 টাকা কম পড়বে এই হতচ্ছাড়া খেলাটার জন্য। আর এসব নাতি মহারাজকে কে বোঝাবে? ও তো সারাদিন জব করতে থাকে, পিএসপি চাই পিএসপি চাই।
প্রত্যেক ঘরেই মনে হয় একই গল্প মিশ্রবাবু। আরে ছেড়ে দাও না, তুমি এত টেনশন কেন করছো? সুনিতা, আমরা যদি টেনশন না নিই ওরা সারা পৃথিবীকে টেনশন দেবে। অনেক হয়েছে, থামো তো এবার। তুমি তো একেবারে আমার ছেলের পিছনেই পড়ে গেলে। আরে আমি যতটা ওর জন্য চিন্তা করি ততটাই চিন্তা আমি অন্যদের জন্যও করি, যাদেরও ক্ষতি করতে পারে। তোমার এই সব অলক্ষণে কথা আমি শুনতে চাই না। আরে শুনতে না চাইলেও এটা আমায় বলতে হবে। নিজের ছেলেকে পরিষ্কারভাবে বারবার করে এটা বলতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা ভালো এটা খারাপ। না হলে শুনে রাখো, একদিনও আমাদের দুজনকে সামনে বসিয়ে আমাদের বলবে যে আমি তো বাচ্চা ছিলাম, আমাকে কেন বলনি যে আমি ভুল পথে যাচ্ছিলাম। আরে ও তো বাচ্চা, আর তুমি শুধু আমাদের সচিনকেই ভুল পথে যেতে দেখতে পাও। আমার একটা কথা মনে রেখো, দুর্ঘটনা শুধু অন্যদের ক্ষেত্রেই ঘটে না, আমাদের সব সময় সচেতন থাকতে হবে। সন্তানদের বড় হওয়ার মুখে প্রত্যেক মা বাবা এমন এক উৎকণ্ঠার মধ্যে দিয়ে যান যেখানে বুঝতে পারা যায় না যে কি করে সবকিছু সামলানো যায়। সেই বয়সে বাচ্চারা নিজেদের ইচ্ছামতো কাজ করার স্বাধীনতা চায়। তাদের শরীরে ও মনে হরমোনে ঝড় উঠতে থাকে, যাকে বাবা মা আয়ত্তে রাখার চেষ্টা করেন। আর তারপর স্কুলের নিজস্ব নিয়ম থাকে, নিজস্ব অনুশাসন থাকে। স্কুল হোক কিংবা পেরেন্টস, কেউই বাচ্চাদের খারাপ চায় না, কিন্তু দুর্ভাগ্যবশত কিছু বাচ্চা মনে আঘাত পেয়ে যায়। এখন মনের এই আঘাতকে কেউ কিভাবে সামলাবে? এই 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 লাইনটা আছে না, এটা একেবারে সোজা আসা দরকার, মোটেই বাঁকা নয়, ঠিক আছে? হ্যালো হ্যালো মিস্টার সিং, আমি আচার্য গোবিন্দ পাবলিক স্কুল থেকে মিসেস ঘোষ বলছি। আমি এখানকার সুপারভাইজার, আর আপনার সাথে আপনার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। গুড মর্নিং ম্যাম। আজকের মর্নিং মোটেই গুড না। আপনার ছেলে জালিয়াতিতে গ্র্যাজুয়েশন করে ফেলেছে। এবার আবার কি করলো আমার ছেলে? ও এখন অন্য বাচ্চাদের বাবার সিগনেচার নকল করতে শিখে গিয়েছে। আমি আপনাকে আগেও অনেকবার বলেছিলাম, কিন্তু আপনি কেন জানি না কিছু করার চেষ্টাই করছেন না। এটা আপনি কি বলছেন? আমি তো সারাক্ষণ ওর ব্যাপারেই চিন্তা করি। এখন চিন্তা করার আর সময় নেই মিস্টার সিং, কিছু একটা করতে হবে। আপনি একটা কাজ করুন, কাল সকাল 9:30 নাগাদ স্কুলে চলে আসুন, একটা সিদ্ধান্ত নিতে হবে। সচ্চু, 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 সচ্চু তাড়াতাড়ি চল, বাবা কিন্তু খুব রেগে আছে। এখন না দিদি, পরে, এখন আমার ব্যাটিং চলছে। সচ্চু এই মুহূর্তে চল। বাবাও না কখনো কখনো হিটলারগিরি করে। তুমি যাও, আমি আসছি। সচ্চু চট করে কিন্তু। হ্যাঁ হ্যাঁ। চলো বাবা, ভুল হয়ে গেছে, এরকম আর করব না, কিন্তু প্লিজ তুমি স্কুলে যেও না। হাত আমি তুলছি না, প্রত্যেকবারের মতো তুমি মাঝখানে এসো না। তোর স্কুলে তো আমি যাবই সচিন, তারপর ওরা যাই সিদ্ধান্ত নিক, তোকে রাখুক বার করে দিক, যা খুশি করুক। কিন্তু বাবা, অন্যায় আমি করেছি। হয়তো আমার ফ্রেন্ডসদের মা বাবাকে স্কুলে ডাকা হবে। প্লিজ বাবা, তুমি এরকম করো না। আমি সুপারভাইজারের পায়ে ধরবো, ওনার কাছে ক্ষমা চাইবো। এখন ক্ষমা চাইবি তুই? এত কিছু হয়ে যাবার পরে? আরে আমার যখন তোর মতো বয়স ছিল না, তখন আমি পড়াশোনা করার জন্য পাগল হয়ে যেতাম, কিন্তু আমার বাবার বেশি পড়ানোর ক্ষমতাই ছিল না যে আমি আরো পড়াশোনা করব। কিন্তু তোরা, আরে তোদের তিনজনের পড়াশোনার জন্য আমি রক্ত জল করে পয়সা উপার্জন করছি। তোর মা জানে আমি সেসব কিছু দিতে চাই যা আমি আমার জীবনে পাইনি, কিন্তু তুই কোনো জিনিসের মূল্যই বুঝিস না। এসব তো আছেই, আবার ভুল পথে চলেছিস। আরে গোল্লায় যাক তোর পড়াশোনা, নিজের ব্যবস্থা তো করেই নিয়েছিস, আর আমাদের এখানকার জেলে তো দুবেলার খাবার জুটেই যাবে, তাই না? এটা কি বলছো তুমি? কেউ একটা কোনো কথা বলবে না। আজ থেকে আমি ওর সব দায়িত্ব কাঁধ থেকে ঝেড়ে ফেললাম। কাল যদি স্কুল থেকে ওকে বার করে দেয়, বার করে দিক, আমি কিচ্ছু বলবো না। হিটলার বাবা আমার ব্যান্ড বাজিয়ে ছাড়বে। সচ্চু কি বক বক করছিস?
ঘুমিয়ে পড়। তুমি ঘুমিয়ে পড়ো চুপচাপ, আমার টেনশন নিতে হবে না, আমি ঘুমিয়ে পড়বো। যখন খুঁজে পাবে না তখনই আমার হিটলার বাবা বুঝতে পারবে যে আমাকে টেনশন দেওয়ার পরিণতি কি হয়। এবার আমি নিজের মতো বাঁচব। শচীন বাড়ি থেকে পালিয়ে গিয়ে নিজের বাবাকে শিক্ষা দিতে চেয়েছিল। সে চেয়েছিল যে তার বাবা তাকে মিস করুক, শচীনের অনুপস্থিতির কারণে তার কষ্ট হোক, আর শচীন তার ছেলেমানুষী উদ্দেশ্যে সফল হল। ভেঙে পড়লেন রমেশবাবু। ইন্সপেক্টর সাহেব, আজকে আমার ছেলে শচীনের স্কুলে যাওয়ার কথা ছিল। আমি গিয়েও ছিলাম, কিন্তু ওকে সেখানে পাইনি। সকালবেলা ও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল। ও যেখানে যেখানে থাকতে পারে আমি সব জায়গায় দেখেছি, কিন্তু ওকে খুঁজেই পেলাম না ইন্সপেক্টর সাহেব। ওর ফটোকে সার্কুলেট করে দেব, অপেক্ষা করে দেখি হয়তো ফেরতও আসতে পারে। ইন্সপেক্টর সাহেব, ও একটু দুষ্টু, অন্য বাচ্চাদের থেকে একটু আলাদা, কিন্তু ও খারাপ ছেলে নয় স্যার। আমি বুঝতে পারছি রমেশবাবু, বাচ্চারা খারাপ হয় না, পরিস্থিতি খারাপ হয়। আপনি ওকে একটু সময় দিন, রাগ ঠান্ডা হলে হয়তো ফেরত আসবে। দেখুন, আমরা প্রতিদিন এরকম কেস দেখতে পাই। আমি তোমায় বলতাম, ছেলে মানুষ, এত শাসন করো না তুমি, বাচ্চা ছেলে। কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমার শচীনের যদি কিছু হয়ে যায় তাহলে তুমি দেখে নিও। ওই খাবি? আরে নিয়ে নে নে নে, লজ্জা পেলে বাবা খিদেটা বেড়েই যাবে। নে দেখ, এরম হয় মজা করে খা। আরে নিশ্চিন্তে নে, নিশ্চিন্তে নে। থ্যাংক ইউ। তো কোথায় যাচ্ছিস? জানি না। মানে বাড়ি থেকে পালিয়েছিস? মুম্বাই যাবে নাকি হিরো? চল আমাদের সাথে, চল। দারুণ জায়গা, একদম খোলা আকাশের পাখি। ওখানে আটকানোর মতন কোনো লোকই নেই। যাবি? বল। শচীন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। চিন্তা ভাবনা না করেই সে এক চলন্ত ট্রেনে উঠে পড়ে, আর ভাগ্যও তাকে এই দুটো ছেলের সঙ্গে দেখা করিয়ে দেয়, যাদের কাছে শচীন সোনার ডিম পাড়া মুরগির মতো ছিল। 02228768765, এটা তো মুম্বাইয়ের নাম্বার।
কল ট্রেস করো। ওকে স্যার। আচ্ছা, কলার আপনাকে আর কিছু বলেছে? এইটাই বলেছে যে সচিন ওদের কাছে আছে আর সন্ধ্যাবেলায় আবার ফোন করবে, এটা বলার জন্য যে ওরা টাকাটা কোথায় আর কিভাবে নেবে। 10 লাখ। 10 লাখ? হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি মানছি যে আমার কাজকর্ম ভালো চলছে, টাকা আছে আমার কাছে, কিন্তু 10 লাখ টাকা নেই স্যার। টাকা দেওয়ার মতো পরিস্থিতি আসবে না রমেশবাবু। সবার আগে আপনি শান্ত হন, আমাদের উপর ভরসা রাখুন, ছেলেকে ঠিক ফেরত পাবেন। স্যার, কলটা মুম্বাইয়ের দহিসার থেকে এসেছিল। কোনো একটা ধাবার পাবলিক বুথ থেকে করা হয়েছিল। ওরা যখন সন্ধ্যাবেলায় ফোন করবে ধাবাটা কোথায় জানতে পারবো, আর কিডন্যাপারের কাছে পৌঁছে যাবে। চলে আয়, আয় আয়। পুরো তাজমহল মনে করে এটা তোর, তোর যে কোনটা পছন্দ নিয়ে নে, একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়। দেখ, তুই এখন আমাদের সাথে আছিস, তুই আমাদের ভাইয়ের মতো। এখানে তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ তোকে টাচও করতে পারবে না। তোর বাবা যখন আসবে তোকে নিতে, তখন চলে যাস ওনার সাথে। আর শোন, এখান থেকে দিল্লি ফেরত যাওয়ার পরে আমাদেরকে ভুলে যাস না কিন্তু। হ্যাঁ, বস 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 বস, মজা কর। বস, আমরা আসছি। হ্যাঁ, বস। শোন, আমি পরে ফোনটা করে আসি, তুই ছাগলটার কাছে বস, ঘাস খাওয়া ওকে। আর শোন, বেশি ম্যামা করলে না হালাল করে দিবি। আরে লুকিয়ে রাখ না। আর শোন, হ্যাঁ। তুই দূরে কোথাও গিয়ে কথা বল, বুঝলি? আরে জানি আমি। যা 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 যা। ও তো বলেছিল যে সন্ধ্যাবেলাতে ফোন করবে, কিন্তু 8টা বেজে গেল। একটু ধৈর্য ধরুন, আপনার ফোন ট্যাপ করা হচ্ছে, নাম্বারটা ট্রেস করেই ছাড়বো। হ্যালো। 10 লাখ রেডি আছে? হ্যাঁ রেডি আছে। বাহ, খুব ভালো। ঠিক আছে, তুই কাল টাকা নিয়ে মুম্বাই চলে আয়। আর শোন, উড়ে আসিস, গরুর গাড়িতে আসিস না। তারপর 3:30টার সময় আমি তোকে ফোন করে বলবো যে টাকা কোথায় আনতে হবে। ঠিক আছে। আর শোন, তুই যদি একটু লেট হোস না, তাহলে আমি এটাই ভাববো যে তুই সচিনের জন্য একটু চিন্তা করিস না। তুই যদি চিন্তা না করিস, তাহলে আমি কি করে চিন্তা করব? আমি তো সোজা ধায় 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 খতম। না না, আমি টাইম মতো টাকা নিয়ে চলে যাব। হ্যালো। কি হলো? আমার ছেলে কেমন আছে? আরে ও ঠিক আছে, কালকে মুম্বাইতে যেতে হবে টাকা নিয়ে, তাও 3:30টার আগে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি করো, যেভাবেই হোক আমার সচিনকে ফিরিয়ে নিয়ে এসো। ধৈর্য ধরো। রমেশবাবু, এবারও অন্য নাম্বার থেকে করেছে, খেলা খেলছে ওরা। তাহলে আমরা কি খেলা খেলবো অফিসার? আমার কাছে 10 লাখ টাকা তো নেই। আমরা খেলাটাকে মুম্বাই শিফট করবো রমেশবাবু, আমরা সবাই মুম্বাই যাব। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমি টাকা নিয়ে যদি মুম্বাইতে না যাই তো ওরা আমার ছেলেকে মেরে ফেলবে। আমরা সেফ খেলবো, আপনার ছেলেকে কিচ্ছু হতে দেব না। এটা আমাদের প্রতিদিনের কাজ, আপনি আমাদের উপর বিশ্বাস রাখুন। এই দিলীপ, আরে ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি? আরে ছাগলটা কোথায়? আর আমি তো ঘুমিয়েছিলাম রে। চল 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 চল, দৌড়ে চল, দৌড়ে চল। কোথায়? আর চল চল। তুই ওদিকে দেখ, আমি এদিকে যা যা, দেখছি। দৌড়ে যা। আরে কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কি করছিলিস? কিছু না, ইস্যু করাচ্ছিল। তোমাদের বাড়িতে টয়লেট দেখতে পাইনি, তাই আমি এখানে এসে করে নিলাম। আরে ঝুপড়িতে টয়লেটের কিসের দরকার? পুরো মুম্বাইটা আমাদের টয়লেট, যেখানে করলেই হলো। চল। ঢোক। শোন রে হিরো, আজকের পর আমাদেরকে জিজ্ঞেস না করে এই ঘর থেকে এক পাও বাইরে রাখবি না, বুঝলি? কেন? কেন করিস না, যেটা বললাম সেটাই করবি, বুঝলি?
আমি থাকবো না এখানে। তুমি বলেছিলে তোমরা আমার বন্ধু হও, দাদা হও। তোমরা অদ্ভুত। আমি অন্য কোথাও গিয়ে আমার বাবার জন্য ওয়েট করব। আর তারপরে বাবার সাথে আমি বাড়ি ফিরে যাব। হ্যাঁ। শোন, তুই কোথাও যাবি না, সোজা উপরে যাবি, বুঝলি, ভগবানের কাছে। দেখ বাবু, আমি তোর বাবা মা নই যে তোর নখরা সহ্য করব। তোর বাবা টাকা নিয়ে আসলে তবে তুই যাবি। ততক্ষণ তুই চুপ করে থাকবি, চুপ করে, বুঝতে পেরেছিস? বাবা তোমাদের টাকা দেবে কেন? পাগল হয়ে গেছো তোমরা। আর এই ছুরিটা সরাও। এই, তোর কান নয়তো নাক কেটে দেবো, নাকি তোর মুখটা ডিজাইন পাল্টে দেবো। দেখাবো পাগলামো, দেখাবো দেখাবো তোকে। দিলীপ শোন ভাই হিরো, সোজা সবটা হিসাব। আমরা তোকে কিডন্যাপ করেছি, কিডন্যাপ। তোর বাবা যদি টাকা নিয়ে আসে তবে তুই যাবি, আর যদিও টাকা নিয়ে না আসে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। তাহলে তুই কাটা পড়বি। সোয়া 3টে বেজে গেল। ওর 3:30টার সময় ফোন করবে বলেছিল। হ্যাঁ স্যার, 3:30ই বলেছিল। ঠিক আছে, ওয়েট করছি। হ্যাঁ হ্যালো। রমেশ সিং, মুম্বাইয়ে ল্যান্ড করেছিস? হ্যাঁ ভাই, আমি মুম্বাই এয়ারপোর্টেই আছি। টাকাও সঙ্গে করে এনেছি। বলো কোথায় যেতে হবে? টাকার সাথে পুলিশকেও নিয়ে এসেছিস নাকি? না না, আমি একাই এসেছি। আমার মনে হচ্ছে যে তুই মিথ্যে বলছিস, কিন্তু ঝুঁকি তো তোকে নিতেই হবে, তাই না? তুই একটা কাজ কর, ট্যাক্সি নিয়ে হাইওয়ের দিকে যা, সেখান থেকে ন্যায়গায় চলে যা। আমি তোকে কিছুক্ষণের মধ্যে আবার ফোন করছি, ফোন হাতে রাখিস। ন্যায়গাঁওয়ের দিকে। স্যার, এবার ফোনটা কোনো মোবাইল থেকে করেছে। বেশ, ওদিকেই চলো। আচ্ছা শর্মা স্যার। মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের ইউপিএস এর পিআই ওয়াগের সঙ্গে কথা বলে রিকোয়েস্ট করো কিডন্যাপারের কলকে ট্রেস করার জন্য। রাইট স্যার, চলো। তোর বাপ টাকা নিয়ে মুম্বাইতে চলে এসেছে। চলো ওঠ, চলে আয়। তুই ভগবানকে মানিস তো? এখন মনে মনে ভগবানের কাছ থেকে ভিক্ষে চা যে তোর ওই বাপ আছে না, সে যেন টাকার সাথে পুলিশকে না নিয়ে আসে। আর যদিও নিয়ে আসে, তাহলে তোর বাপ তোর মরা মুখও কোনোদিন দেখতে পাবে না। নে চলে আয়, চলে আয়। আর শোন, এখন আমরা সিটি থেকে বাইরে যাব, পাবলিকের মধ্যে দিয়ে যাব। যদি পাবলিক দেখে তোর যদি চিৎকার করার ইচ্ছা হয়, তাহলে তুই তোর আইডিয়াটা এখানে ড্রপ করে দে, নাহলে তোর গলাটা না তোর হাতে দিয়ে দেবো, বুঝলি? চলে আয়। রমেশবাবু, আপনি একদম টেনশন করবেন না, ছেলেকে প্রায় পেয়ে গেছি। এই অটো, অটো, অটো,
আরে তো আরে দাঁড়া, অটো দাঁড়া, আরে দাঁড়া। সালাটা বহুত বেড়েছে, এখান থেকেও দাঁড়াচ্ছে না, ওখান থেকেও দাঁড়াচ্ছে আরে না। তবে ছাড় না সালাদের, একটা কাজ করি, পাশেই তো স্টেশন, চল হেঁটে চলে যাই। হ্যাঁ এইদিকে। আরে আরে তোকে তো আবার বাড়ালো। শালা শয়তান বাচ্চা, বদমাস। শালা সলিড মিস্টেক হয়ে গেল। টাকা আনতে তোর একা যাওয়া উচিত ছিল, আর আমার ওই বাচ্চাটাকে দেখা উচিত ছিল। আরে ভেবে আর কি হবে, ছাগলটা তো হাতছাড়া হয়ে গেল না, মাংস হাড় কিছুই পেলাম না। ওকে কিছু হয়নি, কিছু হয়নি, এখনো কিছু হয়নি। তুই একটা কাজ কর, শোন, চট করে মোবাইল সিমটা খুলে ফেলে দে। সিমটা যতক্ষণ আমাদের কাছে থাকবে জানবি আমরা বিপদে আছি। জলদি কর, তাড়াতাড়ি বার কর, বের কর, বের কর, সিম বের কর। চল চল চল, বেরো 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 বেরো, চটপট কর, চটপট কর। রমেশবাবু, আমরা ঠিক জায়গায় পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু এখনো ওর ফোন এলো না কেন? হ্যালো হ্যালো বাবা, আমি সচিন বলছি। সচিন? সচিন, কোথায় আছিস তুই? বাবা প্লিজ আমায় এখান থেকে নিয়ে যাও বাবা। হ্যাঁ বাবা, আমরা আসছি, কিন্তু তুমি কোথায় আছো? বাবা আমি এই ছেলেগুলোর চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যালো, হ্যাঁ সচিন, সচিন আমি পুলিশ ইন্সপেক্টর বলছি। আমি তোমার বাবার সাথে দিল্লি থেকে এসেছি। আচ্ছা, তুমি বলতে পারো এক্স্যাক্টলি কোথায় আছো? এটা কোন জায়গা আঙ্কেল? চারকো কান্দিভ্যালি। চারকো কান্দি ভ্যালি। ওকে, আচ্ছা একটা কাজ করো, সব থেকে কাছের পুলিশ স্টেশনটা কোথায় জানো, আর সেখানে গিয়ে চট করে আমাদের একটা কল করে দাও, আমরা তোমায় নিতে চলে আসবো। ওকে স্যার। নিন রমেশবাবু, আপনার ছেলেকে পাওয়া গেছে। আঙ্কেল, এখানে সব থেকে কাছের পুলিশ স্টেশন কোনটা? কি ব্যাপার, তোমার কি হয়েছে? বাবা, বাবা আই এম সরি বাবা, আমায় ক্ষমা করে দাও বাবা, আই এম সরি। সচিন, তোর টিফিন। আমার ছেলের যেন কারো নজর না লাগে। বাই মা। বাই সোনা। বাবা, আই প্রমিস আজকের পরে আমি এমন কিচ্ছু করব না যাতে তোমার, মায়ের, নিশা দিদি আর কীর্তি দিদির কোনো রকম কষ্ট হোক। বাবা, আমি এটা বলছি না যে তুমি তোমার শৈশবকে হারিয়ে ফেলো, মোটেই দুষ্টুমি করো না। শুধু এইটুকু মনে রাখো যে তোমার ভেতরে একটা বিবেক আছে যে ভালো মন্দকে বুঝতে পারে। আছে না তোমার ভেতরে? হ্যাঁ বাবা, আছে। তাহলে ব্যাস, শুধু তার কথাটাই শোনো, তোমার জীবনে কোনো দিন কোনো প্রবলেম হবে না। স্বীকার করছি যে আমি একটু কড়া, তার কারণ হলো এই যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি। দেখো বাবা, যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না।
তোমার আগেই আমার কিছু হয়ে যাবে। না বাবা, না আমার কিছু হবে না তোমার। ঠিক আছে বাবা, আমি আসছি, স্কুলে যেতে লেট হচ্ছে। বাবা, তুমি হিটলার নয়। আই লাভ ইউ বাবা, বাই। আই লাভ ইউ টু সোনা। শচীন শৈশবের পাগলামোতে বাড়ি থেকে পালিয়েছিল, কিন্তু সেই শৈশবই রাতারাতি বড় হয়ে যায়। আর তারই সাহায্যে শচীন অপহরণকারীদের হাত থেকে পালিয়ে বাঁচে। এই দুই অপহরণকারী দিলীপ আর হরিকে এখনো পর্যন্ত দিল্লি পুলিশ ধরতে পারেনি। মুম্বাই পুলিশের তরফে এদের ধরার জন্য একটা দারুণ সার্চ অপারেশন লঞ্চ করা হয়েছে। এই দুর্ঘটনার পর শচীন বেশ ম্যাচিওর হয়ে গেছে। সে সম্পূর্ণভাবে তার ভুল বুঝতে পেরেছে। সেই সঙ্গে ওর বাবাও এটা বুঝতে পারেন যে তাকে তার ছেলের দিকে শাসনের ছড়ির বদলে বন্ধুত্বের হাত বাড়ানো উচিত ছিল। ভুল কেউই করে না, না বাবা মা, না স্কুল, না বাচ্চা। শুধু একটা বয়স থাকে যখন কম বয়সে বিদ্রোহ আর উত্তেজনার ফিলিংস খুব পাকাপোক্তভাবে গড়ে ওঠে। এই সময় বাবা মা আর সন্তানদের মধ্যে খুবই সমস্যা সৃষ্টি হয়, আর সেই সমস্যা সৃষ্টি করে ভয়ের। আর এই ভয়ের থেকে বার হয় রাগ আর অ্যাগ্রেশন। এটা এমন একটা পর্যায় থাকে যখন ফিলিংসটা দেখানো খুবই দরকার হয়ে পড়ে। দুই তরফকেই এক্ষেত্রে কিছু কম্প্রোমাইজ করতে হয়, কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয়। টিনেজারদের এটা বুঝতে হবে যে তাদের মা বাবা শুধু তাদের জন্যই বেঁচে থাকেন, আর মা বাবাকে বুঝতে হবে যে টিনেজাররা তাদের উপর শুধু এই জন্যই রাগ করে কারণ তাদের কাছে নিজের রাগ দেখাবার আর কোনো আউটলেট নেই। হয়তো ওদের রাগ, ওদের বিদ্রোহ একটা ইঙ্গিত যে বড়দের জগৎটা বোঝার জন্য ওদের সাহায্যের প্রয়োজন। আপনাদের সাথে ক্রাইম পেট্রোল দস্তকের আরও একটা চমকপ্রদ এপিসোড নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।